আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পত্রপত্রিকার যে খবর সেই খবর অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং আলোচিত সমালোচিত নেতা পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। গণভোট চাঙ্গে উঠেছে, চাঙ্গে তুলে দিয়েছে বিএনপির যেরকম সাতঘাটের পানি খাওয়া ইউনূস এবং জামাতে ইসলাম গণভোটে যেতে বাধ্য করছে, এবং গণভোটের সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটিয়েছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইলেকশন ক্যাম্পেইন শুরু করলেন সিলেট থেকে, এবং একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচন। তিনি জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চান, কিন্তু গণভোটে তিনি ভোট চান না। একদিন নিশ্চয়ই প্রকাশ হবে যে কোন একটা হুমকি ধমকি ছিল কিনা এরকম, যে তারেক রহমান যদি হার পক্ষে ভোট না চায় তাহলে জামাত নির্বাচন থেকে সরে যাবে বা জামাত যাবে না নির্বাচনে, অথবা ইউনূস সরকার ক্ষমতা নিয়ে প্রস্তান্তর নিয়ে টাল্টিবাল্টি করবে, এরকম প্রেক্ষাপট কিনা যায় না। তবে তারেক রহমান বাধ্য হয়ে এসে খুব সাবলীল ভাবে জীবনে একবারই মানে এই পর্যন্ত একবারই তিনি গণভোটে হার পক্ষে ভোট চেয়েছিলেন। আর এখন তো পুরোপুরি ওই যে সাতঘাটের পানি খাওয়াইছে, এখন এবার আসো আমার হাতে, এবার চাবিকাঠি, এবার স্পষ্ট জানা যাচ্ছে। আইনমন্ত্রীও বলতেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মূলত বিএনপির এই যে সংবিধান সংস্কার হ্যান ত্যান সোকল্ড আগে ঐক্যমত্য, এগুলোর মূল মুখপাত্র কি পার্সন হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। তিনিও বলছেন যে এই গণভোট এটা অকার্যকর হয়ে গেছে, এটা নিয়ে আর এখন বলা বলির কিছু নাই, এবং এটা কি কি প্রবলেম আছে আমার ধারণা যে সংসদে বিএনপি একদম ফাটায় ফেলবে। জামাতে ইসলামী যতই কাউমাও করুক, আলটিমেটলি গণভোটে সে ফাইনালি গণভোট নিয়ে যে সংসদ ছেড়ে দিবে, এমপিত্বের মজা ছেড়ে দিবে, তেমন হবে না। এসব নিয়ে এখন আমাদের সামনে একটা আয়োজনে বলা হচ্ছে গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে, উঠবে না সংসদে উঠবে না, পাশ হবে কোত্থেকে। গণভোটের অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে না বলে জানিয়েছে বিএনপি, ফলে অধ্যাদেশটি আগামী 12 এপ্রিল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। বিএনপি বলেছে অধ্যাদেশ ব্যবহার করে গণভোট হয়ে যাওয়ায় ভবিষ্যৎ ব্যবহার না থাকায় অধ্যাদেশটি পাশের প্রয়োজন নেই। এতে 12 ফেব্রুয়ারি গণভোট অবৈধ হবে না। সরকারি দলের এই সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট দিয়েছে জামায়াত। গণভোট অধ্যাদেশ ছাড়াও অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের অন্তত 15টিতে নিয়ে সরকারি ও বিরোধী দল একমত হয়নি। সরকারি দল মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশে পরিবর্তন আনতে চায়। এতে আপত্তি করে নোট অফ ডিসেন্ট দিয়েছে জামাতে ইসলামী। রোববার রাতে জাতীয় সংসদে বিশেষ কমিটির সভা সূত্রে এই তথ্যগুলো এসছে। আগামী 2 এপ্রিল কমিটি প্রতিবেদন দেবে সংসদে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে উত্থাপন করা হয়। পরবর্তী 30 দিন অর্থাৎ 12 এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো সংসদে অনুমোদিত না হলে সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ফলে গণভোট এটা মাঝখান দিয়ে রাষ্ট্রের এতগুলা টাকা গচ্ছা গেল শুধু ইউনূস সরকারের বিলাসিতা, তার এক গোয়েমির কারণে, এবং সেখানে জামাতের সমর্থন। এখন গণভোট থাকবে না। জুলাই সনদের ভবিষ্যৎ কি? আমরা কি ধরে নিতে পারি যে জুলাই সনদের ভবিষ্যৎটা অনেকটা গণভোটের মতো হচ্ছে? কারণ যেটা হবে এটা বিএনপির ইচ্ছা অনুযায়ী, বিএনপির 31 দফা অনুযায়ী হবে। এরপরে আদালতে আছে জুলাই সনদ নিয়ে মামলা, সেটা যদি বাতিল হয়ে যায়, ওই যে একটা সোকল্ড দায় মুক্তি, ইনডেমনিটি, সেটাও তখন বাতিল হয়ে যাবে না? তখন খেলা আরো জমবে না? একজন দারোয়ান পুত্র সিদ্দিক নাজমুল ওরফে কালা মাগুর 6 মাসের ভেতরে এমন কোন আলাউদ্দিনের চেরাগ পেয়ে গিয়েছিলেন যিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন। এই সেই নাজমুল যে কিনা আজকে 6-7 দিন যাবত আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিচ্ছে যে কাকে সেক্রেটারি বানানো যায়। উনি প্রতিদিন 6 থেকে 8 জন করে নাম দিচ্ছেন, এবং তাদের মধ্যে কাকে আপনাদের পছন্দ সেটা আপনাদেরকে বলার জন্য বলছে। আর আপনি সবাই ঝাঁপিয়ে পড়ে নাজমুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আমাদের চয়েসফুল নাম দিচ্ছি। কথা হচ্ছে যে ভাই, নাজমুলকে কে দায়িত্ব দিয়েছে? এই কালা মাগুর, এই শুয়োরটাকে দায়িত্বটা কে দিয়েছে? একে আওয়ামী লীগের কাণ্ডারি। আপনারা সকলেই জানেন যে সেন্ট্রাল কমিটির একজন সাধারণ সম্পাদক বা সেন্ট্রাল কমিটির
সভাপতি যারা থাকে ছাত্রলীগের, তারা তাদের দায়িত্ব পালনের পরে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ অথবা আওয়ামী লীগের ভালো ভালো পদে চলে যায়। সে জায়গায় নাজমুল কোথাও যাইতে পারে নাই, এবং সে তার সভাপতিত্বের পদের শেষ অংশ বাংলাদেশ থেকে পূরণ করতে না পেরে সে লন্ডন চলে এসেছিল। আসেন আগে একটু নাজমুলের নর্মাল একটু পরিচয়টুকু জানি। তো এই নাজমুল সিদ্দিকের জন্ম কিন্তু 1985 সালে জামালপুর জেলায় তার জন্ম। তারা দুই ভাই এর এক বোনের সংসার। তার বাবা মানে নাজমুলের পিতা, উনি ছিলেন জামালপুরের খাদ্য গুদামের একজন নাইট শিফটের গার্ড, ক্লাস 8 পাস, 8ম শ্রেণী পাস অনলি, নাইট গার্ড ছিলেন। ছেলে জন্মগ্রহণ করেছেন। এরপরে নাজমুল সেখানে জামালপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় জামালপুর আশেক মাহমুদ কলেজে। সেইখান থেকে তিনি পাশ করার পর 2003-04 বর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ, যেটা এখন সবসময় বলি না আমরা, যে এই যে শেখ হাসিনার অবদান, এই যে মাদ্রাসার ছাত্ররা ইসা ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটিতে, এই উর্দু বিভাগ মানে সেই ফেলটুস বিভাগেই ভর্তি হয়েছিলেন। ভর্তি হয়ে কালামাগুর তো ধান্দালবাজ, টোটাল ধান্দাবাজ। সেই ধান্দাবাজি কইরা সে যা সূর্য সেন হলের মোটামুটি একটা পদ পদবিতে প্রভাবে আসেন। এরই মধ্যে ছাত্রলীগের কিছু নেতা, দুর্নীতিগ্রস্ত নেতাদের হাতে পড়েন। তাকে ইউজ করা হয় প্রথমে রমনা বটমূল বা রমনা পার্কের আশপাশের চাঁদাবাজির দায়িত্বে। সেই চাঁদাবাজি করতে করতে আস্তে গিয়ে ছাত্রলীগের বিভিন্ন পদ পদবিতে আসেন। আপনারা সবাই জানেন, যেমন সার্জিস, হাসনাত সবই তো ছাত্রলীগ ছিল, সেরকমই নাজমুল্লাহ ছিল, পদ পদবিতে আসেন। আসার পরে 6 মাসের মাথায় সর্বপ্রথম ওনার বাবার একজন নাইট গার্ড থেকে সরাসরি খাদ্য পরিদর্শকের জন্য মিনিমাম ডিগ্রি পাস সার্টিফিকেট লাগে, সেটারও দরকার নেই। নাজমুলের বাদ থেকে কোথা থেকে খাদ্য পরিদর্শক থেকে সরাসরি ইয়েতে চলে যায়, কোথায় খাদ্য পরিদর্শকের ইয়েতে চলে যায়। নাজমুল সাহেব ঢাকা শহরে থাকেন, ঢাকা শহরে বিশাল বাড়ি, সেই বাড়ি ভাড়া হচ্ছে যে 50,000 টাকা। তিনি যে বাড়িতে থাকতেন ছাত্রলীগ করা অবস্থায়, তিনি যে বাড়িতে থাকতেন সে বাড়ির ভাড়া হচ্ছে 50,000 টাকা, এবং উনি সেখানে কাটাইতে থাকেন। কিন্তু মূলত আসলে নাজমুলের অর্থনৈতিক দুর্নীতির যে সমস্যা শুরু হয় সেটা হচ্ছে যে নাজমুল এরপরে বাংলাদেশ এটা ফার্মার্স ব্যাংকের পরিচালক হন। ফার্মার্স ব্যাংকের পরিচালক হওয়ার জন্য 2011 সালে এই বেটা 2011 সালে নাজমুল কিন্তু 27তম কাউন্সিলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়। আর ঠিক এর 1 বছর পরেই ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হিসাবে, 1 বছরের মাথায় ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হয়ে যান। ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হওয়ার জন্য 10 লক্ষ শেয়ার কিনেন, এক একটা শেয়ারের দাম 10 টাকা করে ফেস ভ্যালু। 10 লক্ষ শেয়ার মানে যে 1 কোটি টাকা। কোথায় পেলেন? একজন নাইট গার্ডের পুত্র। কি এমন করলেন? বুঝছে আপনার এই সার্জিস এরা তো কইছে যে এরা বই লেখছে, কেউ নন মেট্রিক, সে বই লেখছে, কেউ টকশোতে যায়, এটাও সেই রকম 1 কোটি টাকা জোগাড় হয়। এই অবস্থায় উনি আবার প্রেমে পড়ে যান আরেক মেয়ের। সেই মেয়ের সাথে লটর পটর, সেই মেয়েকে ঢাকা গুলশান 1-এ শেষ পর্যন্ত 2টি ফ্ল্যাট কিনে দিতে বাধ্য হন। এই নাজমুল শুধু ফার্মার্স ব্যাংকের নেই, নাজমুল তার চাচা, তার ভাইদেরকে বিভিন্ন ব্যবসা ধরাইয়া দেন, বিভিন্ন ব্যবসা, এবং সে দুর্নীতি তার এমন মাত্রায় পৌঁছেছিল যেটা আমাদের প্রধানমন্ত্রী কান পর্যন্ত ছিল। এবং সে থাইল্যান্ড, ওই সময় থেকে থাইল্যান্ড এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে, মানে টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে যেত আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তার বিরুদ্ধে প্রচুর নিউজ হয়েছে, মানব জমিন থেকে, ইত্তেফাক থেকে শুরু করে আপনার ওই যে এই আঞ্চলিক পত্রিকা, হেন কোনো পত্রিকা নাই যেই পত্রিকায় এই নাজমুলরে নিয়ে নিউজ হয় নাই।